চালুর আগেই বেহাল দেশের প্রথম বিআরটি স্টেশনের 25টি স্টেশন লাইন উপযোগী না হলেও বাস কেনায় তোড়জোড়। 100 দিনে 86,000 কর্মসংস্থান অন্তর্বর্তী সরকারের, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে পাশে থাকবে যুক্তরাজ্য। অবশেষে বাতিল আত্মগোপনে থাকা শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদন, গণমাধ্যমে প্রচারের পরই নেওয়া হয় ব্যবস্থা। এবং পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ নিয়ে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে, ইমেজ সংকটের প্রশ্নই আসে না বলছে বন্দর কর্তৃপক্ষ। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি শম্পা বিশ্বাস। শাফিন, ঢাকঢোল পিটিয়ে জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বিআরটি যে প্রকল্প সেটির উদ্বোধন করা হয়েছিল এবং আশা করা হচ্ছিল এটি দেশের একটি উন্নয়নের মাইল ফলক হয়ে দাঁড়াবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে আবর্জনার স্তূপ রয়েছে, ভবঘুরেরা তার মধ্যে অবস্থান করছে এবং হস্তান্তরের আগেই দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে এই প্রকল্পটি। একই সঙ্গে যদি আমরা উল্লেখ করি 25টি স্টেশন সহ এই প্রকল্পের বিভিন্ন অবকাঠামো এতটাই জীর্ণ যে এখন প্রশ্ন উঠছে আদৌ এই বিশেষায়িত বিআরটি চালু হবে কিনা। প্রকল্প সম্পূর্ণ কতটুকু হবে তা উল্লেখ না করেই কর্তৃপক্ষ বলছে তারা ডিসেম্বরেই এই প্রকল্পটি হস্তান্তর করতে চায় সেতু বিভাগের কাছে। তারা আরও বলছে যে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে সেটি আরও লাভজনক হতে পারে। মজার একটি বিষয় রয়েছে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবেদনটি যখন আমাদের দেওয়া হলো এখন টেলিভিশনের ইউটিউবে, তখন আমরা দেখলাম সেখানে কমেন্ট এসেছে যে আমার স্কুলের বয়সে এই প্রকল্পটি শুরু হয়েছিল, এখন আমি বিবাহিত কিন্তু এখনও প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে। আমরা এই নিয়ে প্রতিবেদন রয়েছে আজহার লিমনের, দেখব। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের শেষ প্রান্ত গাজীপুরের জয়দেবপুর ইন্টারসেকশন। শ্রমিকদের এই ব্যস্ততাকে তুলনা করা যায় দ্রুতগামী, শব্দহীন, দূষণহীন এক যোগাযোগ অবকাঠামোর স্বপ্নকে জাগ্রত রাখার শেষ প্রচেষ্টা হিসেবে। লোক দেখানো প্রকল্প, দায়সারা নির্মাণ আর শত ভোগান্তির জঞ্জালে যে স্বপ্ন বাধা পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের প্রথম বিআরটি প্রকল্প আদৌ আলোর মুখ দেখবে কিনা এই আলোচনা যখন চাওয়ার ভেতরে বাইরে, তখন এর সবশেষ পরিস্থিতি দেখতে 2 সপ্তাহ আগে আমরা জয়দেবপুর চৌরাস্তায়। শেষ স্প্যানের কাজ চললেও পরিস্থিতি যে কতটা নড়বড়ে তা শ্রমিকদের কথায় স্পষ্ট। শীতমেন একটা আইতে দেখা গেছে মনে করেন যে 6 মাসের জায়গাতে 1 বছরও পার হয়ে গেছে। তাহলে এই 1 বছর আর কোনো কাজ নেই? না, 1 বছর কাজ নাই, চলছে, কিন্তু প্রকল্প অপাকে রাখে নাই, কিন্তু ধীর গতিতে চলছে। মূলত প্রশ্নবিদ্ধ প্রকল্পের একটি স্মারক হয়ে উঠেছে এই গাজীপুর থেকে বিমানবন্দর 20 কিলোমিটারের এই বিআরটি প্রকল্পটি। 2012 সাল থেকে 2016 সাল মেয়াদি এই প্রকল্পটি পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ বিআরটি প্রকল্প হিসেবেই রেকর্ড করেনি, এটি একই সঙ্গে রেকর্ড করেছে ব্যয়ের দিক থেকেও। এবং এই প্রকল্পটি শহরতলির মানুষের যে কতটা স্বপ্ন ভঙ্গ করেছে সেটি বোঝা যাবে এর বিবরণীর দিকে তাকালে, যেখানে বলা হয়েছে যে এই নগর যাতায়াতের একটা নতুন এবং একটি আধুনিক পরিবহন সংস্কৃতি গড়ে তোলার কথা। বলা হয়েছিল এভাবে বদলে যাবে শহরতলি, অভিজাত নগর পরিবহন সেবা দিতে থাকবে বিশেষায়িত এমন বাস সার্ভিস। গণমানুষের জন্য এই বাসগুলো শুধু আলাদা উৎসর্গিত লেন ধরে যাতায়াত করবে তা নয়, চওড়া হবে ভারী শিল্প এলাকা দিয়ে যাওয়া সাধারণ সড়কগুলো, উন্নত হবে ড্রেনেজ ব্যবস্থা, মেট্রো রেলের মতো উন্নত আর আধুনিক এমন স্টেশন দিয়ে রাজধানীতে যাতায়াত করবে উপশহরের মানুষেরা। কিন্তু বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে যখন বলা হচ্ছে কাজ শেষ, বাকি আর মাত্র 3%, তখন আসলে এর বাস্তবতা কি? আমরা জয়দেবপুর ইন্টারসেকশন থেকে এই বিমানবন্দর যাওয়ার দিকের এই প্রথম এই বিআরটি স্টেশনে এসেছি। আমরা দেখছি যে এই নির্মাণ হওয়ার আগেই মূলত এই স্টেশনটি ভবঘুরেদের একটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এবং
প্রচণ্ড গন্ধ আছে এর চারপাশে। অবৈধ গাড়িগুলো তো পার্কিং করে রাখা হয়েছেই, এছাড়া আমরা দেখছি যে এই পুরো এলাকাটি একটা ভাগাড়ে পরিণত হয়েছে। পলিথিন, প্লাস্টিক সহ এলাকার যত আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এখানে স্তূপ করে রাখা হচ্ছে। ঠিক আছে, না 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 না। এবং জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি 25টি স্টেশনের চিত্রই এমন পরিত্যক্ত। 5 আগস্টের গণঅভ্যুত্থানে কিছু স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা বাদ দিলেও দেখা যায়নি এসব স্থাপনা রক্ষণাবেক্ষণে টেকসই কোনো উদ্যোগ। সব মিলিয়ে হতাশ এ পথে চলাচলকারী ও ভুক্তভোগী স্থানীয়রা। না চললে আমাদের জন্য সুবিধা, আর যদি চলে তাহলে পুরা গাজীপুর টঙ্গী থেকে যে রাস্তাটা আছে এটা পুরা রাস্তাটাই অনেকটা জ্যাম হবে, প্রচুর জাম সৃষ্টি হয়। এটা জামের জন্য তো লেনটা অবশ্য ভেঙে দেওয়া উচিত। বাস্তবতা আর কাগজে অগ্রগতির এমন প্রেক্ষাপটে এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? এই প্রকল্প জীর্ণ এমন পরিস্থিতিতেই হস্তান্তর হবে নাকি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হলে এটি থেকে আদৌ বিআরটির বাস নামবে নাকি প্রচলিত যানবাহনই চলবে? কোম্পানির জেনারেল ম্যানেজার আমাদের জানান তারা এপ্রিল নাগাদ বিআরটির এই নতুন রুটে বাণিজ্যিক চলাচল শুরু করতে চান, কিন্তু যখন বিভিন্ন পক্ষ থেকে এই প্রকল্প আর না আগানোর পরামর্শ আসছে তখন কি হবে? কর্তৃপক্ষ যদি বাদ দিতে চায়, কর্তৃপক্ষ যে কোনো সময় বাদ দিতে পারে, বাট একটা প্রকল্প যেটা 97% শেষ হয়ে গেছে, কিন্তু 97% বাস্তবে নেই। বাস্তবে তো খুব খারাপ পরিস্থিতি। 97% হলো একটা কাগজে আমরা স্ট্যাটাসে দেখছি। ওটা আসলে এই বিষয়টা মানে ডিপেন্ড, কিংবা এই বিষয়ে মানে কথা সঠিক উত্তরটা দিতে পারে প্রকল্প অফিস থেকেই। প্রকল্পটার তো অপারেশনের দায়িত্ব আপনাদের, রাইট? রাইট। সেটা কবে হবে বলে আসেন? এটা আমরা এক্সপেক্ট করছি এপ্রিলের মধ্যে করতে পারবো আর কি, আগামী এপ্রিলের মধ্যে। সো এপ্রিলের মধ্যে কি বাসগুলো আসবে? এটা আসলে এটা ডেট স্পেসিফাই করা যাবে চুক্তি সম্পাদনের পরে। এটা ঠিক 2 দফা সংশোধনের পর এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 2000 থেকে 4000 কোটি টাকায়, যার সিংহভাগ অর্থেরও ছাড়ও হয়েছে এরই মধ্যে। এমন অবস্থায় পরিবহন বিশেষজ্ঞদের মত শেষমেশ বিআরটি চালু করার পক্ষেই, যদিও সরকারিভাবে বাস ক্রয়ের বিপক্ষে তারা। ফিজিক্যাল ওয়ার্ক যেটা আছে সেটা দ্রুত শেষ করতে হবে, এবং যদি আমরা অপারেটর নিয়ে আসতে পারি তাহলে এই যে আমাদের টেন্ডারে যাওয়া, বাস প্রকিউর করা, এই ঝামেলায় পড়তে হবে না। আমরা ইন্টারন্যাশনাল অপারেটর, এবং আমি যেটা বলছিলাম গ্রস কস্ট কন্ট্রাক্টে আমরা চলে যাব। সেই জায়গায় আমার স্টাফ লাগবে না যারা অপারেশনের দায়িত্বে থাকবে, বাসও আমার কিনতে হবে না। যারা ডিবিআরটি আছে তারা শুধু মনিটরিং করবে যে অপারেটর যারা আছে তাদের যে সেবা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দিতে পারছে কিনা। পোশাক শিল্পের পণ্য ও কাঁচামাল পরিবহনের রুট এবং ঢাকা ময়মনসিংহ সড়ক এই একই বিআরটি রুটে পড়ায় যখন কোনোভাবে বিআরটি চালু হলে এই সড়কে দুর্ঘটনা ও যানজট তীব্র হওয়ার শঙ্কা করছে বিভিন্ন পক্ষ, তখন আবার পুরো প্রকল্পের বিভিন্ন দিকে এক ধরনের জোড়াতালি অবস্থা। এমন অবস্থায় এই প্রকল্পে প্রস্তাবিত বিআরটির বিশেষায়িত বাস চলবে কিনা, নাকি সাধারণ বাস চলবে, নাকি আগের মতোই প্রচলিত সড়ক হিসেবে ছেড়ে দেওয়া হবে, সেটি হলে কোটি কোটি টাকা খরচ করে এমন স্থাপনার ভবিষ্যৎ কী হবে, এসব দুরবস্থার জন্য দায়ী না হলেও তা ঠিক করার দায়িত্ব পড়বে অন্তর্বর্তী সরকারের উপরই। আজহার লিমন, এখন, ঢাকা। গত 100 দিনে রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্পে 86,000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরই অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিবে অন্তর্বর্তী সরকার। যে বড় আমাদের একটা মাইল ফলক, সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ, বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা, এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া, এবং সেখানে আরএনজি সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে, রাস্তা ব্লক করছে, এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম। সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইলস্টোন, এবং আমার মনে হয় যে আপনারা যেহেতু কাভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো, সেখানে আমরা একটি 18 দফা, যেটি হলো 24শে সেপ্টেম্বর আমরা
দুই পক্ষ বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরো অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন। আমরা এটি দুই পক্ষের একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে, তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য 10 মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা করেছে যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান ব্রিটেনের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকার যেই কর্মপরিকল্পনা নিয়েছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পররাষ্ট্রের উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটেনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য আশা করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনূস একটা কর্মপরিকল্পনা হাতে নেবেন। We expect Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. আত্মগোপনে থাকা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন বাতিল করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার আসামি হয়েও পাসপোর্ট পেতে ভিআইপি সেবা পাওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর এমন সিদ্ধান্ত আসলো। আরো জানাচ্ছেন বেলায়েত হোসেন। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতার প্রায় 1.5 মাসের অকুতোভয় সংগ্রাম। গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট স্বৈরাচারের তকমা নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পরদিনই বিলুপ্ত করা হয় আওয়ামী সরকার আমলের দ্বাদশ জাতীয় সংসদ। গত 2রা সেপ্টেম্বর স্পিকারের পদ থেকেও পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। তার বিরুদ্ধে দায়ের হয় হত্যা মামলা। পুলিশ যখন তাকে খুঁজে পাচ্ছিল না, তখন হঠাৎ অজ্ঞাত স্থান থেকে তার পাসপোর্টের আবেদন নিয়ে দেশ জুড়ে হইচই পড়ে যায়। এমনকি ভিআইপি প্রোটোকলে তাকে পাসপোর্ট সেবা দেওয়া হলো কিভাবে, সেটা নিয়েও প্রশ্ন ওঠে। অফিসিয়ালি কি মোবাইল টিম অথরিটি তাদের বায়োমেট্রিক্স নেওয়ার পর ফর্মগুলো আমাদের অফিসে দেয়, তখন আমাদের অফিস কর্তৃক এটা কি হয়, এটাকে স্ক্যান করা হয়। গত 8 অক্টোবর বাসায় কিংবা অজ্ঞাত কোনো স্থানে গিয়ে শিরিন শারমিন চৌধুরী এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্টের আবেদন গ্রহণ করে আগারগাঁও পাসপোর্ট অফিস। তোলা হয় ছবি, নেওয়া হয় চোখের আইরিশ ও 10 আঙ্গুলের ছাপ। আবেদনের 2 দিন পরেই 10 অক্টোবর পাসপোর্ট দুটি জরুরিভাবে ইস্যু করার কথা ছিল। যেহেতু লাল পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট চেয়েছেন তিনি, তাই অপেক্ষা ছিল দুটি সংস্থার রিপোর্টের জন্য। সব কথা আচ্ছা, আপনারা কি মানে এই যে এখন আপনারা বিষয়টা হলো সব কিছু আমার থেকে মানে মনে করেন যে আমি অল ইন অল, আসলে আমরা সবাই অল ইন অল না। একজন হত্যা মামলার আসামি কিভাবে এত ভিআইপি পাসপোর্ট সেবা পেল তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে আগারগাঁও পাসপোর্ট অফিস। কেন তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হলো তার কোনো সুরাহা না হলেও নানা প্রশ্নের মুখে অবশেষে বাতিল করা হয়েছে শিরিন শারমিন চৌধুরী এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্টের আবেদন। মানে সাধারণ বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। চুনাপাথর, খনিজ পদার্থ, পেঁয়াজ, আলুর কন্টেইনার নিয়ে আসা পাকিস্তানি জাহাজে অস্ত্র এসেছে এমন গুজবে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এসব গুজব ছড়ানো হচ্ছে। এই ঘটনায় বন্দরের ইমেজ সংকটে পড়ার প্রশ্ন আসে না। কাস্টমস বলছে পাকিস্তান থেকে বাংলাদেশে আগে পণ্য আসতো বিভিন্ন দেশ ঘুরে, এবার তা সরাসরি এসেছে, তাতে হয়েছে খরচ কম। বিস্তারিত জানাবেন হোসাইন জিয়াদ। পাকিস্তানের করাচি থেকে 36টি চালানে 297 একক কন্টেইনার নিয়ে গত সোমবার চট্টগ্রাম বন্দরে ভেড়ে ইউয়ান জিয়াং ফা জান নামে একটি জাহাজ।
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো জাহাজ সরাসরি করাচি থেকে বাংলাদেশে আসে। সঙ্গত কারণেই পরিবর্তিত পরিস্থিতিতে এটি নিয়ে অনলাইন ও আন্তর্জাতিক মিডিয়ায় নানা ধরনের আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অস্ত্র আসার গুজবও। ডিফেন্স সাইট নামে ফেসবুক পেজে দেখা যায় অস্ত্র ট্যাঙ্ক আসার ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় প্রচারিত এক কন্টেইনার অস্ত্র এসেছে এমন সংবাদের ছবিও ছড়ানো হয়েছে। এছাড়া কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমেও পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চালুর সংবাদ ফলাও করে প্রচার হয়। এমনকি কন্টেইনার খালাসের সময় পরীক্ষা করতে চাওয়ায় 2 কাস্টমস কর্মকর্তার বদলির গুজবও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এমন গুজবে ইমেজ সংকটে পড়তে পারে চট্টগ্রাম বন্দর। অনেকের প্রশ্ন, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসার মধ্য দিয়েই কি দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের শুরু? উত্তর হচ্ছে না, কারণ তথ্য বলছে আগে থেকেই বছরে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য হয় 500 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলারের। 2021-22 অর্থ বছরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রপ্তানি 100 মিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর 2022-23 অর্থ বছরে 84 মিলিয়ন ডলার এবং 23-24 অর্থ বছরে 54 মিলিয়ন ডলার রপ্তানি হয়। তাহলে কি ছিল জাহাজটিতে? কাস্টমসের নথি পর্যালোচনায় দেখা যায় জাহাজটিতে আসা পণ্যের 115 কন্টেইনার সোডিয়াম কার্বনেট, 46 কন্টেইনার খনিজ পদার্থ, 36 কন্টেইনার চুনা পাথর সহ আলু ও পেঁয়াজ এসেছে। ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে কি আপনার এখানে পেঁয়াজ আছে, আলু আছে, ফেব্রিক্স আছে বেশ পরিমাণ, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে এবং হচ্ছে কি আপনার যেটা অ্যানিমেল ফিড লাইমস্টোন আছে, এই আইটেমগুলি আছে আর কি 36টা বিএলের মধ্যে। কাস্টমস কর্তৃপক্ষ জানায় আগে পাকিস্তান থেকে দুবাই শ্রীলঙ্কার বন্দর হয়ে পণ্য আনা নেওয়া হতো বাংলাদেশে। এছাড়া নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কন্টেইনারে আসা সব পণ্যই খুলে পরীক্ষা করা হতো। সে ঝামেলায় আমদানি রপ্তানির গতি মন্থর হয়। তবে গত 29 সেপ্টেম্বর পাকিস্তান থেকে আসা পণ্য শতভাগ পরীক্ষা ছাড়াই ছাড়ের অনুমোদন দেয় এনবিআর। আর এ ঘটনায় 2 কাস্টমস কর্মকর্তার শাস্তিমূলক বদলির বিষয়টি সত্য নয়। ব্যবসায়ীরা বলছেন আগে পৃথিবীর অন্যান্য দেশের বন্দর ঘুরে পাকিস্তানের পণ্য ও কাঁচামাল দেশে আসতো, এখন সরাসরি করাচি থেকে আসায় খরচ কমবে। বিজনেস লিঙ্কটা যদি করাচি থেকে কিছু কন্টেইনার আসে, ডেফিনেটলি এটা বিজনেসে ইম্প্যাক্ট পড়বে এবং পাকিস্তান থেকে হয়তো আমরা কিছু ইয়ার্ন আনতে পারি, পাকিস্তান থেকে কিছু ফ্যাব্রিক আসতে পারি। যেহেতু আমরা আরএমজি বেসড একটা এক্সপোর্টিং কান্ট্রি বাংলাদেশ, যত বেশি র মেটেরিয়ালের সোর্স আমার বাড়বে তত বেশি তো আমার জন্য মঙ্গল। এরই মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ইন্দোনেশিয়া ও দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ফের বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস, উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন শতাধিক চিকিৎসক। দেশব্যাপী স্টেডিয়াম করার চেয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আগে দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অসংখ্য নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই, কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়। বিগত সরকারের সময় গুম ও নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ববরণ সহ বিভিন্ন নির্যাতনের শিকার ছাত্র শিবির কর্মীরা আরও 7টি অভিযোগ করলেন। বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে পৃথক 7টি অভিযোগ দাখিল করেছেন। বিস্তারিত প্রতিবেদনে। 2013 সাল থেকে এ পর্যন্ত হুইল চেয়ারে
আমি ভুলে গেছি কিভাবে মানে একটা মানুষ চলাফেরা করে, মানে ধাপ দেয়, হাঁটা চলাচলা করে। আমাদের উপর গুলি করে, আমরা 4 জন আহত ছিলাম। ওইখানে আজও 3 জন আলহামদুলিল্লাহ ভালো আছে। সবচেয়ে আমি আহত বেশি হয়েছিলাম। তখন আজকে এ পর্যন্ত আমি কষ্টগুলো ভোগ করতেছি, সেটা আমার কাউকে বোঝাতে পারবো না। দীর্ঘ 11 বছর ধরে এমন কষ্ট বয়ে বেড়াচ্ছেন গুমের শিকার এই ভুক্তভোগী। দিন কাটছে হাসপাতালের বারান্দায় বা হুইল চেয়ারে। 2013 সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। কারো ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, বা কারো ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে সরকারি চাকরির। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় আজ তাদের দিন কাটছে হুইল চেয়ারে, হাসপাতালের বিছানায়। গুম ও নির্যাতনের শিকার এমন 7 জন, যারা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী। অভিযোগ দায়ের করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আমাকে এই 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। যখন বেনজির ছিল, রেপ প্রদান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক। রবিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার পর ভুক্তভোগীদের আইনজীবী জানান 53 জন র্যাব ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়, এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে। এখন পর্যন্ত 3 দফায় 17টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মাঝহার ইমন, এখন, ঢাকা। পাণ্ডুলিপি পরিমার্জনের কারণে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে জানুয়ারিতেই বই হস্তান্তর করা সম্ভব হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। সম্পাদ, এবছর আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসর COP29-এ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হচ্ছে, এবং এই চলমান সম্মেলনের মধ্যে বাংলাদেশে কিছুদিন আগে ঘটে যাওয়া যে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেটিও উঠে এসেছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী অঞ্চল যেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত থেকে নেমে আসা উজানের ঢলে, সেখানে প্রায় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিভিন্নভাবে। এবং শাফিন, এই দুর্যোগে প্রায় ক্ষতির পরিমাণ ছিল $5 বিলিয়ন। একে অনেকটাই রাজনৈতিক দুর্যোগ বলে আখ্যা দেওয়া হয়েছে বিশ্বমঞ্চে। সেই সাথে সেখানে যারা জলবায়ু বিজ্ঞানী ছিলেন তারা কিন্তু বলছেন যেসব ধনী দেশ রয়েছে বিশ্বে, তাদের থেকে একটু দুর্বল যেসব দেশ রয়েছে তাদের উপর পরিবেশ ধ্বংসের এক ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকে। এ নিয়ে আমাদের সহকর্মী মাহমুদ রাকিবের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো সেটি। আকাশ থেকে দেখলে মনে হবে সাগরের মাঝে কিছু গাছ ভাসছে, কিংবা কিছু স্থাপনা অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে, যেখানে চলছে নৌকাও। আদতে এ হলো গত আগস্টের শেষ দিকে বাংলাদেশের ফেনীর চিত্র। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ডুবে যায় ফেনী ও এর আশপাশের এলাকা। অভিযোগ আছে পাশের দেশ ভারত কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই পানি ছেড়ে দেয় ভেসে গিয়েছিল ফেনী, শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকা, যা ছিল অনেকটাই রাজনৈতিক।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 70 মিলিয়ন মানুষ আর আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান বলছে 2024 সালে এখন পর্যন্ত বাংলাদেশে বন্যা হয়েছে 6টি আর ঘূর্ণিঝড় 3টি। এত প্রাকৃতিক দুর্যোগ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়, এমন বাস্তবতায় আজারবাইজানের বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সাইড ইভেন্টের আয়োজন করে কয়েকটি পরিবেশ বিষয়ক সংগঠন, যেখানে ফেনীর সাম্প্রতিক বন্যাকে রাজনৈতিক দুর্যোগ হিসেবে তুলে ধরা হয় বিশ্বমঞ্চে। বন্যাটা যে যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি যে রাজনৈতিক, এই বিষয়টা আমরা বিশ্ববাসীর দরবারে তুলে ধরেছি। ভারত এখানে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকাংশেই আমাদের এই বাংলাদেশের 24-এর বন্যা তথা ফেনীর বন্যার জন্য দায়ী। ইভেন্টটিতে অংশ নিয়ে জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিকভাবে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিকভাবে দুর্বল প্রতিবেশী দেশের পরিবেশ ধ্বংস করছে উন্নত দেশ। দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে ভারত ও চীন। পার্শ্ববর্তী রাষ্ট্র যখন তাদের বাঁধ ওপেন করে দিয়েছে, এটি বাংলাদেশকে যথাসময়ে না জানানোর কারণে আমাদের সাধারণ মানুষ, তার বাড়িঘর, তার ফসলি জমি, তার জানমাল সব নষ্ট হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন নিয়ে আমাদের কিন্তু একটা ম্যানেজমেন্টে যেতে হবে। এখানে ভারত বা চায়নাকে বলতে পারবে না যে বাইল্যাটারাল ইস্যুর প্রবলেমস, কারণ আপনি তাহলে রিয়েলিটি ওয়াটার জাস্টিসের কথা বলছেন, সেই ওয়াটার জাস্টিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। পরিবেশবিদরা বলছেন, উন্নত দেশ তাদের আচরণে পরিবর্তন না আনলে সম্মেলনের সুফল পাবে না বিশ্ব। কার্বন ইমিশন কমানো এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, এই দুটি মেজর অবজেক্টিভের কোনোটাই তেমন কোনো অগ্রসর হয়নি। সেই হিসাবে বলা যায় যে এই আলোচনায় দায়ী রাষ্ট্রগুলো আলোচনার নামে সময় ক্ষেপণই করছে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যে আসলে আন্তরিকভাবে এটির কোনো সমাধান চায় এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। উন্নত দেশগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা না করে উল্টো পরিবেশ বিরোধী কার্বন ও নানান জ্বালানি ব্যবহার দিন দিন বাড়াচ্ছে, পাশাপাশি দুর্বল দেশগুলোকে রাজনৈতিকভাবে নানা দিক দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবেশ ধ্বংসকে আরও ত্বরান্বিত করছে। তাই পরিবেশ কর্মীরা বলছে, এই পৃথিবী টিকে থাকবে নাকি খুব শিগগিরই ধ্বংস হবে, এখন তা পুরোপুরি নির্ভর করছে এই বিশ্ব মোড়লদের উপরেই। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। এয়ারক্রাফটের মধ্যে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ফ্লাইটে স্বর্ণ মিললে এখন থেকে সেই এয়ারলাইন্সকেও জবাবদিহি করতে হবে। সকালে যাত্রী সেবার মান বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় হেল্প ডেস্ক উদ্বোধনের সময় তিনি একথা বলেন। বিমানবন্দরের ভেতরে কাস্টমস হেল্প ডেস্ক চালু হওয়ায় যাত্রী সেবা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। এই সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমসের কাছ থেকে যাত্রী হয়রানির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রী বারবার স্বর্ণ আনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রিটার্ন জমা আরও সহজ করতে আগামী বছর মোবাইল অ্যাপ চালু করার কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে জেলার চক্রবর্তী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, দাবি আদায় নিয়ে মালিক পক্ষ কি বলছে, সেই সাথে জানাবেন আন্দোলনের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আসলে গাজীপুরের যে চক্রবর্তী এলাকা রয়েছে কাশিমপুরের, সেই চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়কটি সেটি অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা। এবং এই অবরোধটি কিন্তু গতকালকেও হয়েছিল, অর্থাৎ গতকালকেও সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু তারা এই অবরোধ করেছে। তবে এই আন্দোলনটি শুরু হয়েছে মূলত গত বুধবারের পর থেকে এবং প্রতিদিনই তারা এই আন্দোলনটি করছেন। এবং তাদের যে দাবি সেটি হচ্ছে মূলত তাদের অক্টোবর মাসের বেতন সেটি এখন পর্যন্ত পরিশোধ করেনি। এর আগে যখন অর্থাৎ 5ই আগস্টের আগে যখন এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যিনি মালিক তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, তিনি গ্রেফতারের পর থেকে কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ নিয়ে এক ধরনের সংকট সৃষ্টি হচ্ছে প্রতি মাসে এবং আন্দোলন করেই কিন্তু শ্রমিকদেরকে এই বেতনটি আদায় করতে হচ্ছে। যার ফলে আমরা দেখছিলাম যে গত 2-3 মাস ধরে কিন্তু প্রতিনিয়ত এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা প্রতিনিয়ত তারা সড়ক অবরোধ করছেন, আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন দাবিতে তারা
এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতা এই মাসেও কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। তবে এখন পর্যন্ত মালিক পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের আশ্বাস কিংবা বেতন পরিশোধের যে একটি সুনির্দিষ্ট তারিখ বা সময় সেটি কিন্তু এখনো জানানো হয়নি। এবং এই চন্দ্রা নবীনগর সড়কটি অবরোধের ফলে এই সড়কের দুপাশে কিন্তু আমরা দেখছি যে কয়েক কিলোমিটার এলাকায় কিন্তু যানজট তৈরি হয়েছে এবং এই পথে যারা যাত্রী রয়েছেন তাদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। সকালে যারা অফিসগামী যাত্রী ছিলেন, সাধারণ মানুষ যারা এই পথে চলাচল করেন, সবাইকে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। তবে যে এই পথে যে গাড়িগুলো মূলত যানবাহনগুলো চলাচল করে তাদেরকে এখন যেহেতু গতকালকে অবরোধ ছিল, আজকে অবরোধ হচ্ছে, যে কারণে কেউ কেউ ঢাকা থেকে যে সকল গাড়িগুলো সাভার হয়ে আসছে সেগুলো নবীনগরের পর কালামপুর হয়ে যে ধামরাই মির্জাপুর সড়কটি রয়েছে সেই সড়কটি ব্যবহার করছেন। অন্যদিকে দেশের উত্তরাঞ্চল থেকে যে গাড়িগুলো আসছেন সেগুলো নবীনগর থেকে বাইপাস হয়ে বিভিন্ন সড়ক দিয়ে যাতায়াত করছেন। তবে এই সড়কটি একেবারেই বন্ধ রয়েছে এবং এই সড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, শ্রমিকরা বলছেন মালিক পক্ষ থেকে অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ যদি তাদেরকে বেতন পরিশোধ করে তবেই তারা এই সড়কটি তারা ছেড়ে দিবেন এবং তারা তাদের আন্দোলনকে তারা প্রত্যাহার করবেন। এর আগ পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। তারা বলেছেন গতকালকেও তারা সন্ধ্যা পর্যন্ত এই সড়কটিতে অবস্থান নিয়েছিলেন, তারা আন্দোলন করেছিলেন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদেরকে কোনো ধরনের আশ্বাস দেয়নি। আজকেও তারা সকাল থেকে আন্দোলন করছেন। এখন দুপুর হয়েছে, দুপুরের সময় প্রচন্ড রোদ রয়েছে, তার মধ্যেও কিন্তু শ্রমিকরা আমরা দেখছি যে পেছনে অবস্থান করছেন এবং দুই পাশে যে সড়ক রয়েছে সেই সড়কটিতে যান চলাচল বন্ধ দিয়ে তারা অবরোধ করে রেখেছেন। এর আগে আমরা দেখেছি যে শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং কাগজ আগুন ধরে কিন্তু সেখানে অবরোধ করেছেন এবং আমার পেছনের যে রাস্তাটি রয়েছে এই সড়কেও কিন্তু দেখেছি যে তারা একটি গেট দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন, যার ফলে এই পথে পায়ে হেঁটে চলাচল ছাড়া কিন্তু কোনোভাবেই চলাচল করা যাচ্ছে না। তো সবকিছু মিলে শ্রমিকদের অবরোধ কিন্তু এখনো চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চক্রবর্তী এলাকা থেকে শ্রমিকদের আন্দোলনের সবশেষ তথ্য। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এবার দেশের বাইরের খবর। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর, মুখোমুখি সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও সংখ্যালঘু কুকিরা। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত জনতা। আরও জানাবেন নুজহাত কামাল। হামলা বিক্ষোভে অগ্নিগর্ভ ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। জিবরাম জেলায় কুকি বিদ্রোহীদের 11 নভেম্বরের হামলা এবং নারী শিশুদের অপহরণের ঘটনায় শুরু হওয়া অস্থিরতা ক্ষোভের আগুনে রূপ নেয় অপহৃতদের মরদেহ উদ্ধারের পর। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আর কুকি আদিবাসীদের সংঘাতে বিভক্তি দেখা দিয়েছে পুরো রাজ্যে। সাধারণ শ্রেণীভুক্ত মেইতেইরা কুকিদের মতো সুনির্দিষ্ট নৃগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তি চায়, যেখানে ভারতের মিজোরাম আর প্রতিবেশী মিয়ানমারের চীন প্রদেশের সাথে জাতিগত সম্পর্কভুক্ত কুকিরা চায় মণিপুর থেকে বের হয়ে আলাদা শাসন। এ সব নিয়েই বিরোধের জেরে এর আগের সপ্তাহে এক মেইতেই নারীকে ধর্ষণের পর হত্যা এবং খেতে কাজ করার সময় পাহাড় থেকে গুলি করে আরও এক মেইতেই নারীকে হত্যার অভিযোগ ওঠে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে। সব মিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে মেইতেই নারীদের। 1 বছরের বেশি সময় ধরে অস্থির 32 লাখ বাসিন্দার মণিপুর। মেইতেই অধ্যুষিত রাজ্যটির পার্বত্য অঞ্চলে আধিপত্য 20টির বেশি নৃগোষ্ঠীর, যারা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই সমন্বিতভাবে পরিচিত কুকি হিসেবে। রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষায় সংখ্যালঘু কুকিদের জন্য নির্ধারিত কোটা ব্যবস্থা আর বিশেষ অর্থনৈতিক সুবিধার আওতায় মেইতেই সম্প্রদায়কেও আনা যায় কিনা তা ভেবে দেখতে রাজ্য সরকারকে আদালতের নির্দেশের প্রেক্ষিতে ক্ষিপ্ত কুকিরা। এরই প্রেক্ষিতে 2023 সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে 250 মানুষের, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 60,000 মানুষ। এরই ধারাবাহিকতায় জিবরামে হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 10 কুকি বিদ্রোহী নিহত হয় গেল সপ্তাহে। প্রতিবেশী আসাম রাজ্য থেকে মণিপুরে গিয়ে তারা হামলা চালিয়েছিল বলে জানায় প্রশাসন। ফলে উত্তাপ ছড়িয়েছে আসামেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে আসামের নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত 10 কুকি বিদ্রোহীকে গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে রাজ্য জুড়ে 24 ঘন্টার বেশি সময় শাটডাউনও পালন করেছে কুকিরা। অন্যদিকে কুকি বিদ্রোহীদের হামলায় 1 সপ্তাহে কমপক্ষে 8 জন বেসামরিক মানুষ নিহতের ঘটনায়
ক্ষোভ সীমা ছাড়িয়েছে মেইতেই সম্প্রদায়ের। এমন পরিস্থিতিতেই স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মণিপুর মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার চেষ্টা এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর বাসভবন অবরোধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। রাজ্যের 5 জেলার 6টি থানায় বিশেষ ক্ষমতাবলে সেনাবাহিনী মোতায়েন করা হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার এবং থানা থেকে সেনা প্রত্যাহারের দাবি বিক্ষুব্ধদের। সহিংসতা ঠেকাতে প্রাদেশিক রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিমাঞ্চল বিষ্ণুপুর, থুবাল আর কাকচিংয়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। মোট 7 জেলায় বিচ্ছিন্ন আছে ইন্টারনেট সংযোগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। 1 মাস না যেতেই দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানল 2টি ফ্ল্যাশ বোমা। শনিবার রাতের এই ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমা দুটি নিক্ষেপের ঘটনায় ইরানের প্রক্সি গ্রুপকে দোষারোপ করছে ইসরায়েল। ইতোমধ্যে সন্দেহভাজন 3 জনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফলে এই ঘটনার জেরে ইরান ইসরায়েল উত্তেজনার পারদ আরও বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। তবে বোমা বিস্ফোরণটি বাসভবনের বাগানে হওয়া এবং ওই সময় নেতানিয়াহু ও তার পরিবার সেখানে না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবুও ইরান এবং তার প্রক্সি বাহিনী নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করছে অভিযোগ করে নিরাপত্তা বাহিনী এবং সংস্থাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এমনকি এই ঘটনাকে সমস্ত সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি। শেষ করব এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 100 দিনে 86,000 কর্মসংস্থান অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে পাশে থাকবে যুক্তরাজ্য। অবশেষে বাতিল আত্মগোপনে থাকা শেরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদন। গণমাধ্যমে প্রচারের পরই নেওয়া হয় ব্যবস্থা। শিবির কর্মীদের গুমসহ পঙ্গু করার ঘটনায় অপরাধ ট্রাইব্যুনালে আরও 7 অভিযোগ। অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর 53 সদস্য। এবং পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ নিয়ে উদ্দেশ্যমূলক গুজব। ইমেজ সংকটের প্রশ্নই আসে না বলছে বন্দর কর্তৃপক্ষ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।